আমরা এবার ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করতেই চাই কারণ এই যুদ্ধের ফলে আমাদের মতো দেশে নানা ধরনের সামনের দিনগুলোতে বিশেষ করে জ্বালানি সংকটের একটা আশঙ্কা করা হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তবে তার আগে আমরা একটু আলোচনা করতে চাই এইটি যে এই যুদ্ধ বন্ধের জন্য আমরা দেখেছি যে তুরস্ক, সৌদি আরব, মিশর এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করছেন। আপনার কাছে কি মনে হয় যে এই বৈঠকের কোনো ধরনের ফলাফল আসলে কি পাওয়া যাবে? এটা তো আসলে বলা মুশকিল। এখন যারা যুদ্ধরত পক্ষ আছে তাদের পক্ষেও বলা মুশকিল যে আসলে তারা কিভাবে যুদ্ধটা শেষ করবে, কারণ আসলে এটা কোনো একটা পক্ষের এখন একক নিয়ন্ত্রণে নাই। যেতটুকু আমরা দেখেছি আজকে যুদ্ধের ব্যাপ্তিটা আরও বেড়েছে। আপনি দেখেছেন যে ইয়েমেন থেকে হুতি গোষ্ঠী যারা আছেন, সশস্ত্র গোষ্ঠী, তারা ইসরায়েলে আপনার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন। তারাও কিন্তু একটা প্রণালী নিয়ন্ত্রণ করে লোহিত সাগরের সাথে সংযুক্ত, যেটা এখন তেলের একটা রুট অলমোস্ট বন্ধ, হরমুজ প্রণালী। এখন আরেকটা রুটও যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনার এটা ইট উইল বি, আমরা কী বলবো, ডাবল ট্রাবল যেটাকে আমরা বলি, তো সেটা হবে। তো সেই ক্ষেত্রে এই যুদ্ধ যত দ্রুত বন্ধ করা যায় ততই সারা বিশ্ব অর্থনীতির জন্য তো অবশ্যই ভালো। পাশাপাশি মধ্যপ্রাচ্য, আপনি যেটা আসলে সারা বিশ্বের ইকোনমিক হাব, যেখানে আপনার এভিয়েশন হাব বলেন, সেখানে প্লাস অয়েল বা এনার্জির কথা তো আছেই। যত দ্রুত আমরা দেখবো যে এই যুদ্ধটা থেমে গেছে ততই। কি মনে হয় আপনার কাছে এখন যুদ্ধে যে গতি প্রকৃতি, তাতে কি খুব সহসা তো মনে হয় না এটা সমাধান হবে? যে কোনো একটা পক্ষকে আসলে পিছু হটতে হবে, এছাড়া এই যুদ্ধ খুব দ্রুত শেষ হওয়ার কোনো লক্ষণ আমরা দেখি না। এখন কারা শেষ পর্যন্ত পিছু হটবে সেটা বোঝা মুশকিল। এখন পর্যন্ত ইরান তার সক্ষমতার প্রমাণ দিয়েছে এবং তাদের শীর্ষ নেতা নেই, যেটাই আসলে সবচেয়ে বড় বিষয়। যে মার্কিন যুক্তরাষ্ট্র সেটা ভেবেছিল যে খামেনি যদি না থাকে তাহলে হয়তো ইরান ভেঙে পড়বে, ইরানে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে। তারা যেটা ভেবেছিল যে যদি তাদের শীর্ষ নেতৃত্বকে হত্যা করা হয় তাহলে ইরানের অভ্যন্তরীণ যে শৃঙ্খলা বা ইরানে এক ধরনের জনবিদ্রোহ, এর আগে যেটা এই যুদ্ধের কিছুদিন আগ থেকে যেটা চলছিল, যে ইরানের সাধারণ মানুষ তাদের সরকারের উপর আসলে ক্ষুব্ধ ছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই যুদ্ধ শুরু হওয়ার পর যেটা দেখা গেছে, উল্টো ইরানে এখন এক ধরনের ন্যাশনাল ইউনিটি তৈরি হয়েছে, জাতীয় ঐক্য তৈরি হয়েছে। রেজিম চেঞ্জ তো অনেক পরের বিষয়, তার চেয়ে বরঞ্চ রেজিম আরও বেশি, তাদের ঐক্যটা আরও বেশি সংহত হয়েছে, যেটা আসলে তারা অ্যান্টিসিপেট করতে পারেনি। এবং সেটাই এই যুদ্ধের যে এখন পর্যন্ত যে গতি প্রকৃতি, সেটার ক্ষেত্রে একটা বড় প্রভাবক হিসেবে কাজ করছে। অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়েছেন নিরাপত্তা বিশ্লেষক কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জুগলুল আহসান। অনেক ধন্যবাদ যুক্ত হয়েছেন আমাদের সাথে জুগলুল আহসান। আমরা দেখছি যে বিভিন্ন দেশ তারা আলোচনা করার চেষ্টা করছে, যুদ্ধ থামানোর চেষ্টা করছে, কিন্তু যেটি আসলে এখনকার যে খবর, সেটি যেহেতু হুদি বিদ্রোহীরা তারাও ইসরায়েলের দিকে আক্রমণ ছুড়েছে, নতুন করে বলা যায় ইরান যুদ্ধের এটি আরেকটি দিক সংযুক্ত হলো। আপনার দৃষ্টিতে কি মনে হয় যে এখন যুদ্ধটি হুদি যখন যুক্ত হয়ে গেল ইসরায়েলের বিপক্ষে, কোন দিকে যাবে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, এবং একই সাথে আমি সমস্ত দর্শক এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো যুদ্ধের গতি কোন দিকে যাবে, আপনার প্রশ্ন ছিল এটা। তো তার আগে বলি যে যুদ্ধ বলতে আমরা কি বুঝি। ইট ইজ এ কন্টিনিউশন অফ পলিটিক্স বাই আদার মিনস। আদার মিনসটা হচ্ছে মিলিটারি মিনস। তো যুদ্ধের অবজেক্টিভ নেচার যখন এক থাকবে, দুটা শত্রু ভাবাপন্ন দেশের ক্ষেত্রে যুদ্ধের অবজেক্টিভ নেচার কিন্তু সবসময় থাকে, বাট সাবজেক্টিভ নেচারটা চেঞ্জ হয়। অনেক সময় মিলিটারি মিনসের মাধ্যমে হয় লাইন্স অফ অপারেশন, যেটা বলে ডিপ্লোম্যাটিক লাইন্স অফ অপারেশন, তারপরে ধরেন যে স্ট্র্যাটেজিক লাইন্স অফ অপারেশন, ইকোনমিক লাইন্স অফ অপারেশন, অনেক ক্ষেত্রে যুদ্ধ বিরাজ করতে পারে। তো যেটা আমরা এখানে আলোচনার জন্য, এই সামরিক সংঘাতটাকে যদি আমরা যুদ্ধের সবচেয়ে ক্লাইম্যাক্স বা সবচেয়ে হোস্টাইল এবং অ্যাট্রোসিটির দিক দিয়ে যদি সবচেয়ে ধ্বংসাত্মক স্টেজটাকে ধরে নেই, তাহলে এটা কোন দিকে যাচ্ছে সেটা হচ্ছে কথা। তো
তো এখন যেটা হচ্ছে, এটা একটা ডিসএঙ্গেজড ফর্ম অফ ওয়ার হচ্ছে, মানে গ্রাউন্ড ট্রুপস কিন্তু নেই, কাজে আপনি কিন্তু কোনো ডিসিশন এখানে মেক করতে পারবেন না। মানে যেটা সামরিক বিদ্যায় বলে ভিক্টরি হচ্ছে ইম্পোজিশন অফ দ্য উইল। ইভেন আপনি যদি গ্রাউন্ড ক্যাপচারও করেন, আপনি যদি আপনার উইলটাকে ইম্পোজ করতে না পারেন সেই দেশের রাষ্ট্র ব্যবস্থা বা রাজনৈতিক প্রক্রিয়া, তাহলে কিন্তু আপনার ভিক্টরি হবে না, শুধু অকুপেশন অফ দ্য গ্রাউন্ড হতে পারে। তো এখানে ইনডাইরেক্ট মিনস মানে হচ্ছে যেটা আপনি ধরেন যে ও মিসাইল মারছে, এও মারছে, গ্রাউন্ড ট্রুপসে কোনো কনফ্লিক্ট নেই, অকুপেশন বা টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি বা নষ্ট করার কোনো প্রক্রিয়া বা সম্ভাবনা এখানে নেই। কাজেই এটা চলতে থাকবে যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এটা স্টপ করা না হয়, বা আলোচনার মাধ্যমে, বা তৃতীয় পক্ষ বা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যারা আছে তারা যদি ইন্টারভিন করে, তাদেরকে টার্মস এগ্রি করে যদি না থামায়, তাহলে হচ্ছে যে এটা চলতেই থাকবে। হয়তোবা যখন আপনার অস্ত্র, গোলা বারুদ বা মিসাইল টিজাইল শেষ হয়ে যাবে, তখন হয়তো লেস ইন্টেন্সিটিতে হবে। আরেকটা সম্ভাবনা যেটা হুতি যোগ হওয়ার সাথে, আপনি যেটা ধরেন যে হুতি আছে, তারপরে হামাস কিন্তু ইরানের একটা মানে নার্চার করা একটা অর্গানাইজেশন, যেটাকে আমরা নন স্টেট অ্যাক্টর বলি। তো এই নন স্টেট অ্যাক্টররা যখন জড়িয়ে যাবে, তখন কিন্তু ওয়ারটা প্রোটেক্টেড ওয়ারের দিকে চলে যেতে পারে, দীর্ঘমেয়াদী। তখন এদের মধ্যে এবং সেখানে যে ইউএস ইন্টারেস্ট গুলো আছে এবং ইউএস এর যারা সহযোগী আছে এবং ইউএস স্থাপনা আছে, সেগুলোতে যদি এই নন স্টেট অ্যাক্টর গুলো আক্রমণ করা শুরু করে, তাহলে কিন্তু এটা দীর্ঘমেয়াদী একটা যুদ্ধে চলে যাবে, সেই সম্ভাবনা আছে। তবে আমরা আশা করব যে সেটা না যাক, এবং অলরেডি শান্তি প্রক্রিয়া শোনা যাচ্ছে। 15 দফার একটা শান্তি চুক্তি ইউএসএ আপনার প্রস্তাব করেছে, এবং আপনি নিজেই বললেন যে আপনার ইরান, সরি পাকিস্তান, তুরস্ক এবং রাশিয়াও যোগ দিয়েছে। তো এরা মিলে আলোচনার মাধ্যমে এটাকে সেটেল করলে এটা হতে পারে। গতকাল আলোচনায় আসলে এসেছিল, আজকে সেই প্রশ্নটা আপনাকে করতে চাই, সেটা হচ্ছে যেখানে পাকিস্তানের কথা বলা হচ্ছে, পাকিস্তান নিজেই আফগানিস্তানের সাথে যুদ্ধে আসলে লিপ্ত আছে। যে দেশ নিজেই আরেকটা দেশের সাথে যুদ্ধ করছে, সে আবার আরেক যুদ্ধ থামানোর উদ্যোগ নিচ্ছে, এবং একই সাথে পাকিস্তানকে আবার বলা হয় যে আমেরিকার মিত্র, অর্থাৎ আমেরিকার সাথে তার হচ্ছে সুসম্পর্ক। সেই জায়গায় থেকে ইরানের যুদ্ধ বন্ধের মধ্যস্থতাকারী হিসেবে তার যে অবস্থানটি, সেটি কেমন হয়ে গেল? না, আপনি যদি, যেটা আমি প্রথমে বলছিলাম যে অবজেক্টিভ নেচার অফ দ্য ওয়ার, হ্যাঁ, আর এটা এখন যুদ্ধ তো 4th জেনারেশনে আছে, প্রথম জেনারেশনের মতো না যে ওই মেকানিক্যাল ফোর্সের অস্ত্র ছিল, তীর ধনুক নিয়ে মাঠে দাঁড়ালাম, একদিনে ডিসিশন হয়ে গেল। অথবা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যেমন ট্রেঞ্চ ওয়ারফেয়ারের মাধ্যমে সেকেন্ড জেনারেশন ছিল, থার্ড জেনারেশন ওই এয়ারল্যান্ড ব্যাটেলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যেটা হয়েছে, ট্যাঙ্ক এয়ার বিমানের মাধ্যমে যুদ্ধ, গতি যুদ্ধ আর কি। 4th জেনারেশনে এসে কিন্তু আপনার যেটা হয়েছে যে এটা কোল্ড ওয়ার, একটা 4th জেনারেশন ওয়ারফেয়ারের মডেল, যেখানে কিন্তু আর্মি ফাইট করেনি, কেজিবি এবং সিআই ফাইট করেছে। তো যুদ্ধ আপনি পাকিস্তান বলেন, আপনি বাংলাদেশ বলেন, বা ইউএসএ বলেন, ইরান বলেন, 4th জেনারেশন মডেলে সবাই তার বিপক্ষ শক্তি বা সে স্ট্র্যাটেজিক বা ইন্টারন্যাশনাল বা রিজিওনাল ক্ষেত্রে যা তার যে এনিমি থাকে বা তার যে বিপক্ষ থাকে, তার সাথে কিন্তু এক ধরনের একটা যুদ্ধে সে জড়িয়েই আছে। তো সেক্ষেত্রে পাকিস্তানও আছে, হ্যাঁ ডেফিনেটলি। ইন্ডিয়ার সাথে তার একটা রাইভালরি আছে, আফগানিস্তানের সাথে মিলিটারি কনফ্লিক্ট শুরু হয়েছে, বাট তার মানে এটা না যে সে শান্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। ঠিক আছে, তো ইট ইজ অ্যাপ্রিসিয়েটেড যে তারা নিয়েছে, এবং অনেক ক্ষেত্রে অনেক যুদ্ধবাজ দেশের মধ্যস্থতায় কিন্তু শান্তি হয়েছে, এরকম অনেক চুক্তি এবং অনেক উদাহরণও আছে। তো আমরা আশা করব যে তারা ফলপ্রসূ হোক, শুধু পাকিস্তান কেন, পাকিস্তান তারপরে তুরস্ক এবং রাশিয়া ওদিক দিয়ে যে এফোর্ট নিচ্ছে, তাহলে সবকিছু মিলে এটা বন্ধ হোক। কারণ কি, এটা হচ্ছে মিডল ইস্ট হচ্ছে জ্বালানি সমৃদ্ধ মানে এরিয়া। তেল যদি বন্ধ হয়ে যায় বা তেলের দাম যদি বেড়ে যায়, তাহলে কিন্তু ইকোনমিক ক্ষেত্রে সবচেয়ে ডেঞ্জারাস ইফেক্ট যেটা হয় সেটাকে ডমিনো ইফেক্ট, আপনারা যেটা জানেন যে
ইফেক্টটা হচ্ছে যে ছোটবেলায় আমরা ওই যে সিগারেটের প্যাকেট একটা ফেললে ঠাস করে সবগুলা পড়তো। তো তেল হচ্ছে সব ক্ষেত্রে কিন্তু এটার ইম্প্যাক্ট আছে। আপনি ইন্ডাস্ট্রি বলেন, পরিবহন বলেন, ইভেন যে কোনো একটা প্রোডাকশন, সবকিছুর সাথে তেল জড়িত। সো কাজে তেল ক্রাইসিস যদি দীর্ঘমেয়াদিতে থেকে যায় তাহলে অন্যান্য সেক্টর গুলো কিন্তু আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হবে, এবং কোরোসিভ ইফেক্টে একটা সময় যে যদি ডোমিনো ইফেক্ট হয়, যে সবগুলো সেক্টর একটা দেশের বা ওয়ার্ল্ডে সবগুলো সেক্টর এফেক্টেড হয়েছে, তাহলে কিন্তু ওই যে বিশ্বযুদ্ধের পরে যেরকম ক্রাইসিস গুলো হতো সেরকম ক্রাইসিস সেরকম একটা ক্রাইসিস তৈরি হতে পারে বলে আপনার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, বাট আই হোপ দ্যাট উইল নট। জি, জ্বালানি সংকটের কথা আসলে বারবারই বিশ্বের বিভিন্ন দেশগুলোতে আলোচনা হচ্ছে, এবং আমাদের দেশেও কিছুটা হলেও প্রভাব কিন্তু পড়া শুরু করেছে, এটা আমরা জানি কম বেশি। পাম্পগুলোর অবস্থা তো আমরা কম বেশি সবাই দিনভর জানি। সরকার নানা ধরনের উদ্যোগ নিয়েছে, রেশনিং করেছে আমরা দেখেছি। তারপরে হচ্ছে আবার কালকে আমরা শুনছিলাম যে ফুয়েল কার্ড করা হবে, সে যাতে সবাই ঠিকমতো পায়, এটি পরিমাপ করে রাখার জন্য। আবার একই সাথে আমরা দেখছি যে মানুষ দুর্নীতিও করছে, মজুদ করছে, এরকম ধরাও পড়ছে। কিন্তু যে প্রশ্নটি এখন সবারই কাছে আছে, যেহেতু যুদ্ধটি অনিশ্চয়তার দিকে চলে গেছে, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, এখন আমাদের মতো দেশ বা বাংলাদেশের পক্ষ থেকে এক জায়গা থেকে এই তেল না নিয়ে আরো অন্যান্য জায়গাগুলোতে কথা বলা, অন্য দেশের সাথে আলোচনা করার যে বিষয়টি, সেটি শুরু করে দেওয়া উচিত বলে অনেকে মনে করছেন। আপনার কাছে কি মনে হয়? অবশ্যই আমি আপনার সাথে একমত। সোর্সিং এর ডাইভার্সিফিকেশন তো প্রয়োজন, এটা ছাড়া আমাদের নিজেদের সক্ষমতাটাও বৃদ্ধি করা প্রয়োজন। আপনি জানেন যে আমাদের মাত্র একটা রিফাইনারি আছে এখন। দ্বিতীয় একটা রিফাইনারির উদ্যোগ অন্তর্বর্তীকালীন সরকারের সময় নেওয়া হয়েছিল। সেই উদ্যোগটাকে যদি এগিয়ে নেওয়া যায়, আমাদের যদি সেকেন্ড রিফাইনারিটা কাজ করে, তাহলে আমরা অন্য দেশ থেকে ও তেল এনে এখানেই রিফাইন করে আমরা এটা আমাদের কাজে লাগাতে পারবো। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এই ধরনের সংকটে আমাদেরকে সাপ্লাই চেইনটা ঠিক রাখতে হবে, এবং সেই সাপ্লাই চেইনটার জন্য যে বিকল্প যে রাস্তাগুলো আছে সেগুলো সবসময় ওপেন রাখতে হবে। আমাদের সরকার হয়তো সেটা করছেও। আর এই সংকটে আমাদের যেটা প্রথম দিকে আমাদের যে সমস্যাটা হয়েছিল ইনফরমেশন ম্যানেজমেন্টের কারণে কিন্তু আমাদের কিছু প্যানিক বাইং বা হোর্ডিং, এই জিনিসগুলো আমরা দেখছি। যেটা শুরুতে আমরা ফুয়েল রেশনিংয়ের যে ঘোষণাটা এসেছে, আমাদের কাছে মনে হয়েছে যে এটা একটু আর্লি হয়ে গেছে, এটা আরও পরের স্টেজে হলে এটা ভালো হতো। এবং এটার কারণে মানুষের কাছে এমন একটা মেসেজ গিয়েছে যে মানুষ হয়তো বা তেলের মজুদ বা একটা সংকট আছে, কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে সেই সংকটটা হয়তো নেই। আর আশার দিকটা হচ্ছে যে অনেক দেশ আপনার তেলের দাম বাড়ালেও আমাদের দেশের সরকার কিন্তু এখনও তেলের দাম বাড়ায়নি। এবং একটু আগে আমরা সংবাদেই দেখলাম 29টা আপনার জাহাজে তেল এসেছে এবং ভারত থেকে আসছে, বিকল্প আরও 2-1টা পথে আসছে। এই বিকল্পগুলো যদি নিশ্চিত করা যায়, তাহলে আমাদের সাপ্লাই চেইনটা ঠিক রাখলে তাহলে হয়তো বা যে সংকটটা আমরা দেখছি সেই সংকটটা কাটিয়ে ওঠা সম্ভব। আর আমাদের ভাই একটু আগে যে যথার্থই বলেছেন যে এই যুদ্ধটা আসলে একেবারে সরাসরি হঠাৎ করে থেমে যাবে, এটা এরকম না। এটা কিন্তু ইউক্রেন যুদ্ধ যেমন এখনও 4 বছর ধরে চলছে, এটাও কিন্তু দীর্ঘায়িত হওয়ার একটা আশঙ্কা আছে। সো এরকম যখন হয়তো বা ইন্টেন্সিটিটা একই রকম থাকবে না, কিন্তু আপনার যেহেতু এই যে নন স্টেট অ্যাক্টরগুলো ইনভলভ হয়ে গিয়েছে, সো এটা দীর্ঘায়িত হবে। এবং এইটাকে দীর্ঘায়িত হবে এটা মাথায় রেখেই কিন্তু এই মুহূর্তে ইকোনমিক পরিকল্পনাগুলো সাজাতে হবে, বিকল্পগুলো অনুসন্ধান করতে হবে এবং নিশ্চিত করতে হবে, বাজেটিংটাও ঠিক করতে হবে। এবং এই বিষয়ে আর সরকারকে খুব সতর্ক পদক্ষেপ নিতে হবে। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ সরকার হয়তো সেটা নিচ্ছেও। অবশ্যই আমরা আসলে সেটি চিন্তা করতে চাই। জুগলুল হাসান, আমরা জানি যে মধ্যপ্রাচ্যের যেসব দেশগুলো রয়েছে এর মধ্যে তারাও তো ক্ষতিগ্রস্ত হচ্ছে এই যুদ্ধের ফলে। সেখানে আমাদের বাংলাদেশিরা সবচেয়ে বেশি সেখানে কাজ করেন, যেটি আসলে বলা হয়ে থাকে যে এই যুদ্ধের কারণে আমাদের মতো দেশের যারা সেখানে কাজ করেন তারা এক ধরনের কর্মসংস্থান হারানোর একটি ঝুঁকিতে পড়ছেন। আপনার কাছে কি মনে হয় যে আমরা তাদেরকে যদি দেশে ফিরিয়ে নিয়ে আসতে হয়, সেরকম পরিস্থিতি যদি সামনে হয়, তাহলে বিকল্প হিসেবে তাদেরকে আমরা দেশে এবং অন্যান্য বিভিন্ন দেশে কিভাবে পাঠাতে পারি?
ধন্যবাদ। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ রেমিটেন্সের উপরে আমাদের ইকোনমি বহুলাংশে নির্ভরশীল। তো যেটা হচ্ছে যে মিডল ইস্টে আমাদের এই রেমিটেন্স যোদ্ধা বলেন বা যারা আছে, তারা যে কাজ করেন এবং তারা যে অর্থ পাঠান, সেটার উপরে আমাদের ইকোনমি রান করে আর কি। হ্যাঁ, তো এখন যেটা হচ্ছে যে এই দেশগুলোতে যদি দীর্ঘ মেয়াদে যুদ্ধের ইফেক্টটা থাকে, তাহলে অবশ্যই তাদের ইকোনমিতে এটার একটা ইফেক্ট পড়বে, এবং ইকোনমিতে যখন ইফেক্ট পড়বে তখন ফ্যাসিলিটিস এবং জব স্কোপ বা আপনি যেগুলো বলেন ইকোনমিক অ্যাক্টিভিটিস শ্রিঙ্ক করবে, অপরচুনিটি শ্রিঙ্ক করবে। তো সেই ক্ষেত্রে তো এদেরকে একটা দেশে ফেরত পাঠানোর, আমরা না চাইলেও হয়তো বা সেই দেশগুলোই তাদের সংকোচনের জন্য বা রিডাকশনের জন্য বা ক্যাপাসিটি না থাকার জন্য ফিরে আসতে হতে পারে। তো এখন যাতে ফিরে আসতে না হয়, এই জন্য আগে থেকে আমাদেরকে পরিকল্পনা করতে হবে। এখন মিডল ইস্টের অল্টারনেটিভ দেশ যেগুলোতে আমাদের শ্রমবাজার আছে বা রেমিটেন্সের যোদ্ধারা যান, সেগুলো হচ্ছে কোন কোন দেশ? মালয়েশিয়া আছে, ইউরোপিয়ান একটা সেক্টর আছে যেগুলোতে আমাদের দেশের লোকজন যাচ্ছে। তো এই জায়গাগুলোতে জাপান, কোরিয়া, এইসব দেশেও যায়। তো এই দেশগুলোতে যাতে আমাদের জন্য স্কোপ বাড়ানো হয়, সেই ধরনের পরিকল্পনা করতে হবে, এবং তাদেরকে সেই দিকে যদি সেরকম পরিস্থিতি হয়, আই হোপ সেরকম না হোক, হলে সেই দিকে টার্ন করানোর বা সেই দিকে পরিকল্পনা আসলে এখন থেকেই নিয়ে রাখা উচিত বলে আপনি মনে করেন? জি, হঠাৎ করে যদি ফেরত আসে তখন কিন্তু তখন আসলে একটা এই vacuum ম্যানেজমেন্টটা create করাটা খুব হবে, ডিফিকাল্ট কারণ হয়ে যাবে।